সমস্ত বন্ধু যারা উপস্থিত আছেন আজকে তাদের তো ধন্যবাদ জানাই যে গতকালও রাত্রে আমরা দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি। আজকে কথা বলবো সেই বিষয় নিয়ে যে ভেনামি চিংড়ি চাষ। ভেনামি চিংড়ি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আহ বাংলাদেশে চাষ হয়নি। এই সর্বপ্রথম কিন্তু চাষ হতে যাচ্ছে এবং সরকার অনুমোদন দিচ্ছে, তারপরে অনুমোদন নিয়ে কিন্তু চাষটা করতে হচ্ছে। কারণ এর সাইড এফেক্ট কি, এর অসুবিধে কি, এর সমস্যা কি। এক বন্ধুর সঙ্গে আজকে সকালেই কথা হচ্ছিল যে তাকে বলেছে যে মৎস্য মন্ত্রণালয়ে যেতে হবে, যে পারমিশন নিতে হবে, উনি ভেনামি চাষ করবেন তাই। তো পারমিশন বলতে এটাই করবে যে আপনি কোনো কেমিক্যাল যুক্ত মাছ উৎপাদন করবেন না। কারণ কেমিক্যাল যুক্ত কিংবা অ্যান্টিবায়োটিক যুক্ত কিংবা রাসায়নিক যুক্ত এই যে ভেনামি চিংড়ি, এটা যদি চাষ করেন তাহলে বিদেশের বাজারে কিন্তু গ্রহণ করবে না। তো ওই যে মাছ বিদেশের বাজারে যাবে না সেই মাছ কিন্তু চাষ করা যাবে না। এটাই কিন্তু আপনার মন্ত্রণালয় থেকে বলবে। তাই আপনাদের বলছি বন্ধুরা, একবারে ঠান্ডা মাথায় ফ্রি মস্তিষ্কে আপনারা শুনুন। আমরা বলতে চাইছি যে এই কয়েকদিনের যে আলোচনা হলো, আজকের বিষয়বস্তু কিন্তু ভেনামি চিংড়ি চাষ। এই ভেনামি চিংড়ি চাষ আমি মূল একটা ধারণা দিয়ে দিচ্ছি, কিন্তু এরপরে লো ডেনসিটি কিংবা নর্মাল চাষ কিংবা ফাঁকা জায়গায় খোলা মুক্ত জায়গায় যে ঘেরগুলোতে বাগদা চিংড়ি চাষ হয়, যে ঘেরগুলিতে সাদা মাছের চাষ হয়, মিশ্র চাষ হয়, সেখানে ভেনামি চিংড়ি কি করে চাষ হয় সেই পদ্ধতিটা আমি বলবো। এবং আমার পরে আজকের যে আমাদের ট্রেনিং সেশনে আরেকজন ট্রেনার উপস্থিত আছেন, আশিস গিরি, আশিস কুমার গিরি মহাশয়। উনি হাই ডেনসিটির ব্যাপারে A to Z আপনাদের বর্ণনা করে তার সমস্যার সুবিধে অসুবিধে বলবে। আমি লো ডেনসিটির ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করি। দেখুন, আপনারা যারা বাগদা চিংড়ি চাষ করছেন তাদেরকে অতি অবশ্যই বলবো যে আপনারা বাগদা চিংড়ি চাষ করুন, কারণ বাগদা চিংড়িটা কম খরচের মধ্যে চাষ করা যায়। আর ভেনামি চাষ করতে গেলে আপনাকে কিন্তু অনেকটা বেশি খরচ করতে হবে, এবং অনেক বেশি খরচ করবেন, অনেক বেনিফিটটাও কিন্তু বেশি পাবেন। আজকে যেহেতু বাংলাদেশের ব্যাপার, আমরা অতটা জানবো না বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশের থেকে পিন মানে রেনু পাওয়া যাচ্ছে। রেনু যদি ওখান দিয়ে পাওয়া যায় দেখতে হবে, না হলে তো ইন্ডিয়া থেকেও রেনু যায়। ইন্ডিয়া থেকে বলতে আমাদের চেন্নাই, ভাইজ্যাক, যেখানে 1 নম্বর রেনু মানে 4 কোয়ালিটির রেনু পাওয়া যায়। একটা একটা হ্যাচারি যেখানে রেনুগুলো তৈরি হয়, তখন সেখানে কিন্তু 4 কোয়ালিটির রেনু তৈরি হয়। 1 নম্বর যেটা PCR টেস্টেড, যেটা ভাইরাস মুক্ত, 1 নম্বর থাকে। 2 নম্বর থাকে, 3 নম্বর থাকে, 4 নম্বর থাকে। প্রত্যেকটা হ্যাচারিতে 4টে করে ট্যাঙ্কি থাকে, 4 নম্বর কোয়ালিটি থাকে। তো একবারে কম দামে যে মাছগুলো, যেগুলো রিজেক্ট মাছ, যেগুলো চালানো উচিত নয়, যেগুলো নদীতে ফেলে দেওয়া উচিত, সেই মাছটাও কিন্তু আমাদের কাছে চলে আসে, সেইটা খুব কম দামে পাওয়া যায়। চাষিরা ভাবে তো ভেনামি তো ভেনামি, সেই ভেনামি। অতএব 150 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, হাজারে বিক্রি হচ্ছে, এটাও মনে হয় কোনো ব্যাপার নয়। কিন্তু না বন্ধুরা, এই যে মাছগুলো, এইগুলো PCR টেস্টেড মাছ নয়, ভাইরাস মুক্ত মাছ নয়। এগুলো ভাইরাস যুক্ত কিংবা এইটা অল্প দিনে রুগ্ন হয়ে যাবে, এর গ্রোথ সঠিকভাবে দিতে পারবে না, এইরকম ধরনের মাছ। এই মাছগুলো কিন্তু আমাদের চাষের যোগ্য নয়, কারণ এই মাছের সঙ্গে বিভিন্ন ধরনের রোগ জীবাণু বহন করে আনে, যাতে চাষি একটা ভালো সাইজের মাছ উৎপাদন করতে পারবে না, এবং তখন মেডিসিনের খরচটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই আমরা বলবো যে আপনার যে সময় এই ভেনামি পিন চয়েস করবেন, ভেনামির যে রেনু চয়েস করবেন, তখন ভালো কোয়ালিটির একটু দেখে নিতে হবে। কারণ ভালো কোয়ালিটির একটু যদি দাম বেশিও হয়, তার জন্য বিন্দুমাত্র ক্ষতি নেই। আপনাদের ওই রেনুটা কিন্তু একটু ভালো কোয়ালিটির যাচাই করে নিতে হবে। বিশেষ করে আপনাদের একটু যাচাই করতে হবে যে PCR টেস্টেড রেনু পাবেন কিনা। কারণ PCR টেস্টেড রেনু হলে ভাইরাস লাগবে না, এবং গ্রোথটা অনেক বেশি পাবেন, এবং অল্প দিনের মধ্যে ভালো একটা সাইজের মাছ তৈরি করতে পারবেন। আর যদি রেনু খারাপ হয় তাহলে কিন্তু এখানে বড় ধরনের সমস্যা, কারণ মেডিসিন বেশি লাগবে, মাছের গ্রোথ পাবেন না, এবং অল্প দিনে রোগ আসার সম্ভাবনা বেশি থাকবে। অতএব প্রথম কথা হচ্ছে রেনু পরিচর্যা এবং রেনু তৈরিটা খুব জরুরি। তো এই ভেনামি চিংড়ি বিশেষ করে যে জায়গায় চাষ করবেন নর্মাল পদ্ধতিতে, সেখানেও কিন্তু এই কয়েকদিনের যে ট্রেনিং নিয়েছেন সেরকম ভাবে
প্রথমে মাটির পরিচর্যা করতে হবে, মাটিটা শুকনো করতে হবে। মাটিটা শুকনো করার পরে শুকনো মাটিতে আমাদের সিটি পাওয়ারটা দেবেন। সিটি পাওয়ারটা দিয়ে পানি দিয়ে দিলেন, পানিতে দিয়ে দিলেন, এবং এই সিটি পাওয়ার দিয়ে যখন পানি তুলে দেবেন একবারে 4 ফুট, 3 ফুট, 4 ফুট, 4.5 ফুট যে পানিটা হবে পুরো হাইটে তুলে দেবেন। কারণ ভেনামি চিংড়ি যেখানে চাষ করতে হবে সেখানে কিন্তু ওই যে শ্যাওলা হয়, বাগদা চিংড়ির ঘেরের জন্য যে শ্যাওলা হয়, ওই শ্যাওলার এখানে কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ ওই শ্যাওলা থাকলে কিন্তু ক্ষতি করবে, উপকার তো করবে না, ক্ষতি করবে। কারণ ওই শ্যাওলাগুলো কি করে, অনেকটা জলের অক্সিজেনটা নষ্ট করে দেয়, যেটা ভেনামি চিংড়ির অত্যাধিক হারে অক্সিজেন লাগে। কেন, যে এখানে অনেক হাই ডেন্সিটিতে কিন্তু এই মাছটা চাষ করা যায়। বিশেষ করে যদি নর্মালেও চাষ করেন, নর্মাল পদ্ধতিতে মানে খোলা মাঠে যে জায়গায় বাগদা চিংড়ি চাষ হচ্ছে সেই জায়গাতেও যদি চাষ করেন, তাহলে দেখবেন অন্তত 20 থেকে 25 হাজার পার বিঘাতে মাছ ফেলা যায়। 20 থেকে 25 হাজার পার বিঘাতে মাছ ফেলা যায় ভেনামি চিংড়ি। সেখানে বাগদা চিংড়ি 1,000 2,000 বেশি ফেলা যায় না পার বিঘাতে। তো যেখানে 2,000 মাছ সেখানে 20,000 মাছ, মানে 10 গুণ বেশি মাছ ভেনামি ফেলা যায়। অতএব বেশি হাই ডেন্সিটি হচ্ছে বলে এখানে কিন্তু অক্সিজেনটা অনেকটা বেশি লাগে। আর এটা চলাচল করে, ঘোরাফেরা করে, একবার মুক্ত জায়গায় সুবিধে হয়। এটা এই মাছটা বিশেষ করে ভেনামি চিংড়ি এক জায়গায় বাগদা চিংড়ির মতো বসে থাকে না, এই চারিদিকে ঘুরে বেড়ায়। এবং সর্বভুক মাছ, মাছ যেটা প্রচুর পরিমাণে খাদ্য দিতে হয়। অতএব ভালো কোয়ালিটির যদি খাদ্য দেন, তাহলে এফসিআর এ অন্তত 1 কেজি 400 গ্রাম খাওয়ার লেগে যাবে 1 কেজি মাছ উৎপাদনের জন্য। 1 কেজি মাছ উৎপাদনের জন্য, প্রাপ্তবয়স্ক মাছ উৎপাদনের জন্য 1 কেজি 400 গ্রাম প্রায় খাওয়ার লেগে যায়। যদি এফসিআর ভালো থাকে, যদি প্রোটিন পার্সেন্টেজ 36 থেকে 38 থেকে 40% থাকে, তাহলে কিন্তু এফসিআরটা ভালো দেবে। আর এই মাছের প্রথম থেকে পরিচর্যার কি আছে, যে মাটিটা তৈরি করলেন, এই মাটি তৈরি করার পর পানি তৈরি করবেন। পানিটা কিভাবে তৈরি করবেন, আমাদের যে সিটি, আমাদের যে অ্যাকোয়া কিং এবং অ্যাকোয়া ভিটা, অ্যাকোয়া লাইফ এবং অ্যাকোয়া লাইফ প্লাস বাংলাদেশে যে নাম হচ্ছে, এই দুটো প্রোডাক্ট একত্রিত করে জুস করে পুরো জায়গাটা ছড়িয়ে দেবেন। দেওয়ার পরে একটা দিন মাঝে গ্যাপ দিয়ে তারপরে সেভ রেনু বলে যে প্রোডাক্টটা আছে, সেভ রেনু বলে যে প্রোডাক্টটা আছে, যে সেটা কিন্তু অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দেবে। সবুজ কোণা একবারে কয়েক ঘন্টার মধ্যে সবুজ কোণা ভরে দেবে, এবং জলের পিএইচ এর লেভেলটাকে কিন্তু সমতা ফিরিয়ে দেবে, এবং যে নাইট্রেট অ্যামোনিয়া ছিল সেটাকেও কিন্তু জিরো করে দেবে। তাহলে সেভ রেনুটা দেবেন। দেওয়ার পরে কি হবে, এই মাছটা খুব সুন্দরভাবে হবে। কিন্তু তার আগে যেটা করণীয় সেটা হচ্ছে এই যে পিন সংরক্ষণ, যেটা বাগদা চিংড়ির বলেছিলাম গতকাল, এই বাগদা চিংড়ির মতো ওই রকম ধরনের নয়, কিন্তু এরও পিন সংরক্ষণটা করতে হয় আরো ভালোভাবে। কিরকম, কারণ এর একটা চেম্বার, এরও একটা নার্সিং পয়েন্ট করতে হবে। একটা নার্সিং পয়েন্ট করলে হবে, কিন্তু সুন্দর নার্সিং পয়েন্ট করতে হবে। এই নার্সিং পয়েন্টটা করতে হবে মূলত কি না, পানি তুলে দিয়ে এই যে অ্যাকোয়া লাইফ এবং অ্যাকোয়া লাইফ প্লাস এই দুটো প্রোডাক্ট দিতে হবে পানিতে, এবং একইভাবে ওই সেভ রেনু দিয়ে কিন্তু মাছটা ফেলতে হবে। কিন্তু এই জায়গাটা সমস্যা কি, এই জায়গাটা করতে হবে প্রথম কথা, এই যে ভেনামি চিংড়ি, ভেনামি চিংড়ির স্যালানিটিটা কিন্তু সর্বপ্রথম মাথায় রাখতে হবে। স্যালানিটি মানে এর লবণাক্ত পরিমাণটা কত। বিশেষ করে যে স্যালানিটিতে আপনার পিন আসবে বা এই রেনুটা আসবে, সেম স্যালানিটিতে যদি পিনটা না হয়, এই পিনটা কিন্তু কেটে যাবে। একটু তারতম্য হলে কিন্তু পিনটা নষ্ট হয়ে যায়, এই রেনুটা নষ্ট হয়ে যায়। এই জন্য রেনু পরিচর্যা ভেনামি চিংড়ি চাষের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ যদি রেনু না জন্মাতে পারেন, তাহলে কিন্তু চাষটা করতে পারবেন না, তাহলে লোকসান। অতএব প্রথম দেখছি কি বললাম, যে কোয়ালিটির রেনু। দ্বিতীয় হচ্ছে যে
নার্সিং পয়েন্ট থাকবে, সেখানে স্যালানিটিটার পরিমাপ করে দেখতে হবে যে স্যালানিটিটা ঠিক আছে কিনা। কারণ যে মাত্রায় আপনি স্যালানিটিতে, যে স্যালানিটিতে মাছটা নিয়ে আসবেন, রেণুগুলো নিয়ে আসবেন, সেই স্যালানিটি মেপে আগে আপনার জায়গায় স্যালানিটি বানাতে হবে। যদি হাই স্যালানিটি থাকে তাহলে মিষ্টি জল দিয়ে কমাতে হবে, যদি কম স্যালানিটি থাকে তা একটু লবণ বাড়িয়ে দিয়ে আপনাকে স্যালানিটি মেজারমেন্টে করতে হবে। এবং জলে ভরপুর অক্সিজেন লেভেলটা স্ট্রং করতে হবে, যাতে বাইরের পরিবেশ থেকে এসে ওই মাছের গায়ে যেন কোনো অসুবিধে না হয়, এবং হার্ডনেস কোনোভাবে ওই পানিটা মোটা হওয়া চলবে না। তো আমাদের যে এই মেডিসিনগুলো আছে, এই মেডিসিনগুলো দিলে কিন্তু অলরেডি কিন্তু পানি হালকা হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, অক্সিজেন লেভেলটা হাই হয়ে যাবে, কিংবা গ্যাসটাকে কন্ট্রোল হয়ে যাবে এবং পিএইচটা ব্যালেন্স হয়ে যাবে। তাতে কি হবে, যেই পরিবেশের থেকে আসুক না কেন, শুধু স্যালানিটিটা মেনটেন করলে, মানে লবণাক্তর ভাবটা যদি ব্যালেন্স করতে পারেন, তো 100 কিন্তু মাছটা জন্মে যাবে। প্রথম কাজ হচ্ছে মাছের জন্মের হার দেখে নেওয়া, এবং সেটা ওই নার্সিং পয়েন্টে দেখে নেওয়া যায়। ধরুন এই মুহূর্তে এই শীতের সময় কিন্তু আমাদের এখানে এই যে রেণুগুলো এখন ফেলা হচ্ছে বড় বড় 100 বিঘে, 200 বিঘে, 500 বিঘে জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখানে বড় বড় ঘেরেতেও কিন্তু বহুত পরিমাণে ভেনামি চাষ হয়। এই ভেনামিগুলো কি হচ্ছে, যে এখানে পুকুর পরিচর্যার মতো এখানে নার্সিং পয়েন্ট যেটা তৈরি করা হচ্ছে, নার্সিং পয়েন্ট কিন্তু সুন্দর করে গচিয়ে শুকনো করে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চারধার দিয়ে নেট জাল দিয়ে সুন্দর করে গোছানো হচ্ছে। এবং শীতের সময় বলে উপরে আবার একটা আস্তরণ দেওয়া হয়, যাতে এই কুয়াশা পড়ে মাছকে ঠান্ডায় না ক্ষতি করতে পারে। কারণ ওই মাছটা খুব সূক্ষ্ম, এই শীতেও ফেলা যায়, এখন দিয়েই কিন্তু ফেলা শুরু হয়েছে। কিন্তু সব থেকে ভালো, এই যে শীতটা কেটে যাবে, বিশেষ করে আমাদের পৌষ পার্বণ যে হয়ে যায়, এই শীত যায়, এই শীতের পর থেকে মাছ একটু একটু করে ফেলাটা সবচেয়ে ভালো। আর এখন যদি ফেলতে হয়, তাহলে আরো একটু বেশি কেয়ার নিতে হবে, তদারকি করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখন থেকেও মাছ ফেলতে পারেন। তো এই যে মাছ ফেলা, সেটা নির্ভর করবে মাছ পার বিঘাতে যে মাছটা আপনারা ফেলবেন, সেটা কিন্তু পানির হাইটের উপর নির্ভর করবে। কারণ ভেনামি চিংড়ি সচরাচর কি হয়, 4 ফুট প্লাস পানি হলে কিন্তু খুব ভালো প্রোডাকশন হবে। কারণ বেশি ডেনসিটিতে আরো অধিক ঘনত্বে করতে পারবেন, এবং ওর পানিটা বেশি হলে ওটার চলাফেরা, খাদ্য দেওয়া, সব দিক দিয়ে বেটার হয়। কিন্তু 4 ফুটের নিচে হলে, তাহলে কিন্তু আপনাকে পরপর পরপর 4 ফুটের যত নিচে আসবে, তত কিন্তু আপনাকে ডেনসিটি কমাতে হবে। এবারে দেখতে হবে ভেনামি চাষ যে করবেন কোন জায়গাটা করবেন। যে সমস্ত চাষি আছেন যারা বাগদা চিংড়ি চাষ করেন, তারা ভুলে গেছেন যে বাগদা চিংড়ি আর হচ্ছে না দিনের পর দিন। এই বাগদা চিংড়ির জায়গাগুলো আর বাগদা চিংড়ি করব না, আমরা একবারে ডাইরেক্ট ভেনামি চিংড়িতে চলে যাব। কিন্তু বন্ধুদের বলবো যে সিএসএ অ্যাকোয়া কিংবা তুবা অর্গানিক যদি আপনাদের পাশে থাকে, যদি বলছি এই কারণে, কারণ আপনাদের সদিচ্ছা, আপনাদের চিন্তা ভাবনার উপরে সবকিছু নির্ভর করবে। কারণ আমরা তো আমাদের সম্পূর্ণ দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। শুধু বলবো যে বাগদা চিংড়ির জায়গায় বাগদা চিংড়িটা হারাবেন না। কারণ বাগদা চিংড়ির জায়গায় বাগদা চিংড়িটা আগে গুরুত্ব দেবেন। কারণ বাগদা চিংড়ি হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্ববান এবং মূল্যবান চিংড়ি। আজকের ভেনামি চিংড়ি নিয়ে বলছি, ভেনামি চিংড়ি অনেক কম জায়গায় অনেক বেশি ঘনত্বে চাষ করা যায়, অনেক বেশি উৎপাদন করা যায়। কিন্তু বাগদা চিংড়ি কিন্তু বাগদা চিংড়ি, ভেনামি কিন্তু বাগদা হতে পারবে না। তাই বাগদা চিংড়ির জায়গাটা একবার যদি নষ্ট করে ফেলেন, বিশেষ করে নষ্ট বলতে এটাই বলছি, যদি আপনি রাসায়নিকে ভেনামি চিংড়ি চাষ করতেন, পরবর্তীতে ওইখানে আর বাগদা চিংড়ি করতে পারতেন না, ওই জায়গাটাও নষ্ট হয়ে যেত এবং পরে প্রোডাকশন হতো না। কিন্তু অর্গানিকে চাষ করলে সেই অপশনটা থাকবে। তবু বলছি যে আপনি বাগদা যদি হয়, বাগদা চিংড়ির জায়গা হয়, বাগদা চিংড়ির যদি পরিবেশ হয়, বাগদা চিংড়ি জোয়ার ভাটা খেলানোর জায়গা থাকে, তাহলে আপনি ভেনামিতে চট করে যাবেন না, আপনি কিন্তু উম, বাগদা চিংড়িটা চাষ করে নেবেন। এবারে দেখা যায় যে বাগদা চিংড়ির জায়গা, অনেকে ভাবেন, অনেক বন্ধুরা হয়তো ভাবছেন বাগদা চিংড়ির সঙ্গে আমরা ভেনামি চিংড়ি চাষ করব। অ্যাকচুয়ালি ভেনামি চিংড়িটা কি, না ভেনামি চিংড়ি এই যে আমরা যে নদী এলাকার মানুষ যারা চাপড়া চিংড়ি বলি, এই চাপড়া চিংড়ি টাইপের দেখতে, এটা হাইব্রিড প্রজাতির একটা চিংড়ি। যে চিংড়ি মাছটা যে চিংড়ি মাছটা
অল্প জায়গায় কিন্তু অধিক ঘনত্বে চাষ করা যায় এবং অল্প দিনে অনেক ভালো সাইজের হয়। তাতে একটা অর্থকারী একটা চিংড়ি, যেটা দেশে এবং বিদেশে এর সুনাম আছে। তাই বলে বাগদার মতো অতটা নয়, কিন্তু ওর থেকে উৎপাদনশীল অনেক বেশি, অনেক বেশি উৎপাদন করা যায় এই মাছটি। তাই আমরা বলবো যে বাগদার জায়গায় কিন্তু ভেনামি করবেন না। এবং অনেক চাষি ভাবছেন যে বাগদা ভেনামি একসঙ্গে করে দেব, যেহেতু চাবড়া চিংড়ি, তার চাবড়া চিংড়ি আমাদের সঙ্গে হয়, আমাদের পানিতে হয়, তাহলে আমাদের পানিতে বাগদাও দেব কিছু, ভেনামিও দেব কিছু। ভুলেও আপনারা বলছি যে কেউ একটা জায়গায় ভেনামি এবং বাগদা চিংড়ি চাষ করবেন না। বলবেন কেন? কারণটা হচ্ছে যে এই ভেনামি চিংড়ি এতটা খাদ্য লাগে কল্পনাই করতে পারবেন না, প্রচুর খাদ্য লাগে। আজকের একটা বাগদা চিংড়ির ঘের, যেখানে আমরা বলছি আমাদের জৈব সার কিংবা অর্গানিক সার দিয়ে আপনি মাটি তৈরি করে দিন, তারপরে একটু ভিটামিন জাতীয় মিনারেল জাতীয় জুস তৈরি করে দিয়ে দিন, আর কোনো খাবারের দরকার নেই। কিন্তু এই ভেনামি চিংড়িতে এই একই তদবির হবে, কিন্তু ওই 3 থেকে 5 দিন পর থেকে কন্টিনিউ খাবার দিতে হবে, সকালে একবার বিকালে একবার। যদি হাই ডেনসিটির জায়গা হয় 4 বার, আর নর্মাল চাষ করলে অন্তত একবার করে পার ডে খাদ্য দিতে হবে। সেই খাদ্যেরও মেজারমেন্ট আছে, সেগুলো বলবো। কিন্তু একটা জিনিস বলবো, যে এই মাছ এতটা খাদ্য লাগে, এতটা খাদ্য খায়, সেম টু সেম পোলট্রির মতো। পোলট্রি মুরগি যেমন আমাদের আছে, প্রচুর পরিমাণে খাদ্য খায়, এই পোলট্রি মুরগির মতো যেমন অল্প দিনে বেড়ে যায়, অধিক পরিমাণে খাদ্য খায়, এ সেম টু সেম। এবং পোলট্রির যেমন ভ্যাকসিন দিতে হয়, পোলট্রির যেমন রোগ আছে, তার যেমন তোলা কাপড়ের মতো করে রাখতে হয়, এই ভেনামি চিংড়ি কিন্তু সেম টু সেম পদ্ধতি। এর কিন্তু অনেকটাই খরচ বেশি। কারণ কি, এর পার্ট টু পার্ট এই চিংড়ি চাষ করতে গেলে এর কিছু বাধাবিঘ্ন আছে, সেগুলো বলছি। তার জন্য কিন্তু অনেকটা হয়, অনেকটা অসুবিধা হয়। কিন্তু বাগদা চিংড়ি আর ভেনামি চিংড়ি কোনোদিনের জন্য একসঙ্গে চাষ করা যায় না। কারণ বাগদা চিংড়ি ওই যে জায়গায় আপনি বাগদা আর ভেনামি দেবেন, সেখানে কিন্তু বাগদা চিংড়ি হবে না, একবারে গ্যারান্টি যুক্ত ভাবে, যদি একটু বেশি ফেলেন। কিন্তু যদি কম ফেলেন, তাতে যদি কেউ দেখেছেন যে হয়তো কিছু বাগদা দিয়েছেন, অল্প কিছু 1,000 বাগদা দিয়েছেন, 2,000 ভেনামি দিয়েছেন, ওটা আলাদা ব্যাপার। কারণ একটা বিঘে, 1 বিঘে জায়গায় যেখানে 1 বিঘে ভেনামি বাগদা দেওয়া যায়, সেখানে কিন্তু 20,000 ভেনামি দেওয়া যায়। সেখানে যদি 1-2 হাজার দিয়ে পরীক্ষা করে মনে করেন যে হয়ে গেছে, এটা ভুল ধারণা। কারণ কোনো মতেই সম্ভব নয়। আমরা যত জায়গায় করিয়েছি, যত চাষির কাছে করেছি, যারা নিজেদের বুদ্ধিতে নিজেদের মতো করে করেছে, প্রত্যেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বলবো যে এই ক্ষতির হাত থেকে দ্বিতীয়বার আপনাদের ক্ষতি করে শিক্ষা নেওয়ার জন্য সেই শিক্ষা দেব না। যে শিক্ষা আপনারা নেবেন ক্ষতি করে, নিজেদেরকে অর্থ ক্ষতি করে, এই শিক্ষার দরকার নেই। কারণ আমরা পরীক্ষামূলকভাবে বিভিন্ন জায়গায় দেখে নিয়েছি। তাই কি করব, যদি ভেনামি চিংড়ি চাষ করতে হয়, তাহলে রেণু পরিচর্যা করে এবং মাঠ পরিচর্যা করে, এবং ওতে কোনো প্রকারে অবাঞ্ছিত মাছ না রেখে আমরা 20-25 হাজার করে কিন্তু পার বিঘাতে মাছ দিতে পারি। এবং সেটা অবশ্যই 3.5 ফুট থেকে 4 ফুট জল অন্তত থাকে, 3.5 ফুট থেকে 4 ফুট পানি বা জল যাই বলেন যেন থাকে। সেই রকম জলের হাইট থাকলে তাহলে কিন্তু 20 থেকে 25 হাজার পার বিঘাতে মাছ দিতে পারবেন। এবং এই মাছগুলো পার ডে অন্তত একবার করে খাদ্য দিতেই হবে। যেটা বাগদা চিংড়িতে খাদ্য না করে একবারে চাপান সার দিয়ে একবারে বাগদা তোলার পর্যন্ত অপেক্ষা করতে হয়, কেউ খাদ্য দেন না সারা বছর। এই রকম চিংড়ি কিন্তু নয়, কারণ এর খাদ্য দিতে হবে। এবার এর কি ধরনের খাদ্য? এর ফিড থাকে, যেটা দেখা যাচ্ছে 35-36%, 32%, 30%, 38%, বিভিন্ন প্রোটিনের উপরে আছে। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রায় 40%-এর মতো প্রোটিনও পাওয়া যায়। তো এই ফিড গুলো দিয়ে চাষ করলে খুব অল্প দিনে, অনেকে মনে হয় এত খাওয়াচ্ছি তাতে কি লাভ হবে, কিন্তু না। যত খাবে, যত খাওয়াতে পারবেন, মাছ যত খাবে, খাবারটা অপচয় করে না, যতটা খাওয়াতে পারবেন ততটাই কিন্তু আপনার লভ্যাংশ দেবে। তাই এই চাষ বাগদা চিংড়ির সঙ্গে কোনোদিন করবেন না। যেখানে বাগদা করবেন বাগদা করবেন, যেখানে ভেনামি করবেন সেখানে ভেনামি করবেন। তাই আমরা সাজেশন দিয়ে থাকি, আমি অন্তত প্রত্যেকটা চাষিকে সাজেশন দিই, অন্তত জায়গার উপরে নির্ভর করে, পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে, যে সেই জায়গায় যদি বাগদা চিংড়ির জায়গা হয় আগে বাগদা করে নেওয়া। বাগদার ইনকেস অসুবিধা হলো, তাহলে পরবর্তীতে সেই জায়গায় কিন্তু ভেনামি করা যাবে।
বাগদার অসুবিধা হয়ে গেলে, বাগদা হচ্ছে না, তখন কিন্তু আপনি ভেনামিতে হাত দিতে পারেন, এবং ভেনামি করলে সেই জায়গায় কিন্তু ভেনামি চিংড়ি হবে। কিন্তু যে জায়গায় প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে যাবে, একটা টাইমে প্রচুর শ্যাওলা, ঘন শ্যাওলা ভরে আছে, তার মধ্যে ভুলেও কিন্তু ভেনামি চিংড়ি ফেলবেন না, তাহলে ভেনামি কিন্তু প্রোডাকশন হবে না। ভেনামি কি করতে হয়, ভেনামির জায়গাটা করতে গেলে তাহলে ওই শ্যাওলাযুক্ত জায়গায় পুরো শ্যাওলাটা নেড়িয়ে দিতে হবে, সব তুলে দিতে হবে, তুলে দিয়ে কাটতে হবে, কেটে ঢিবি করে দিতে হবে, দেওয়ার পর একটা কষ উঠবে, আবার মেডিসিন করে সেই সমস্ত কষ কাটিয়ে দিয়ে তার মধ্যে ফেলতে হবে। এবং অতি অবশ্যই ওর মধ্যে যখন মাছ দেবেন, তার আগে কিন্তু নূতন ওই চেম্বার তৈরি করে বা নার্সিং পয়েন্ট তৈরি করে সেখানে মেজারমেন্ট করে অন্তত 4-5 দিন, 4 থেকে 5 দিন ওখানে ফিড দিয়ে, ভেনামি একটা পাতা ফিড আছে, পাতার মতো ফিড আছে, চিঁড়ের মতো পাতা হয়, খুব হালকা, চিঁড়ের থেকে আরো হালকা, হলুদ পাতা টাইপের হয়, ওই পাতার খাদ্যটা তখন দিতে হয়। অন্তত 4-5 দিন সেই পয়েন্টে কিন্তু ওই পাতা খাদ্য দিতে হবে। এবং তারপরের থেকে 0%, 0, তারপর 1 পয়েন্ট, 0 পয়েন্ট, তারপর 1 পয়েন্ট, 1.5, তারপরে 2 পয়েন্ট, এরকম করে ভাগ ভাগ আছে। মানে ছোট মাছের একরকম খাদ্য, একবারে রেণুর একরকম খাদ্য, ছোট মাছের একরকম খাদ্য, মাঝামাঝি মাছের একরকম খাদ্য, বড় মাছ হয়ে গেলে আলাদা খাদ্য, এবং তার প্রোটিন পার্সেন্টেজ পরপর আলাদা হয়ে থাকে। যাই হোক, তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা ভেনামি চিংড়ি চাষ করলে সেটা নর্মাল ওয়েতে, যে সমস্ত বন্ধুরা এখানে উপস্থিত আছেন যারা নূতন করে ভাবছেন যে আমার 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 50 বিঘা জায়গা আছে, ভেনামি চাষ করব, হ্যাঁ বন্ধুরা, তাদের বলবো যদি বাগদা চিংড়ির জায়গা হয়, আগে বাগদা চিংড়ি চাষ করবেন। আপনাদের বাগদা চিংড়ি হওয়ানোর জন্য কি কি করণীয় সেগুলো তো করবোই। এবার তারপরেও বলছি, যদি কোনো ব্যক্তি, কোনো বন্ধু ভেনামি চিংড়ি চাষ করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, এবং চাষ করার আগে দেখিয়ে নেবেন সেই জায়গাটা ভেনামি কতটা যোগ্য, কতটা উপযুক্ত। কারণ এই চিংড়ি চাষ করতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে একটা টেকনিশিয়ান। কারণ আপনি যদি ফোনে কথা বলেন, আপনি যদি ফোনে আমার সঙ্গে কথা বলেন, আমি যদি ফোনে কথা বলে ডাইরেকশন দিই, সেটা সঠিক পরিমাপ হবে না। কারণ কি, ওই জায়গার পরিবেশ পরিস্থিতি, মাটি এবং পানি কি প্রকারের আছে, কোন পদ্ধতি আছে, কতটা সিস্টেমের আছে, কতটা স্যালিনিটি আছে, কতটা পিএইচ আছে, কতটা অ্যামোনিয়া আছে, কতটা নাইট্রেট আছে, হার্ডনেস কতটা আছে, এগুলো সব পুঙ্খানুপুঙ্খ কিন্তু একটা বায়োডাটার মতো ডাটা রেডি করতে হয়, করার পরে কিন্তু এই মাছ চাষগুলো করতে হয়। কারণ এই মাছটা প্রচুর পরিমাণে সহজ, আবার অনেক কঠিন কাজ, হলে অনেক ভালো হয়ে যায়, আবার না হলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। আমি ইতিমধ্যে যে বাংলাদেশে গেছিলাম, তাতে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে কেমন ভাবে এই চিংড়ি চাষ হচ্ছে। তাতে দেখলাম যে কোনো কোনো জায়গায়, কোনো কোনো ঘেরিতে আমি বললাম 20,000, সেখানে 5,000 করে দিয়েছে, দিয়ে কিন্তু চাষ করেছে। একটা চাষ যখন প্রথম করেছে, তাতে কিন্তু চাষিরা রেজাল্ট ভালো পেয়েছে, কিন্তু দ্বিতীয়বার পায়নি। আমরা তো জানি দ্বিতীয়বার পাবে না। কেন পাবে না? প্রথম কথা হচ্ছে, প্রথমবারে যখন ওই ব্যক্তি চাষ করছে, তখন না ওই ঘেরির মধ্যে, ওই ভেড়ির মধ্যে প্রচুর পরিমাণে অপচয় হওয়া খাদ্য, অবাঞ্ছিত খাদ্য, প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় ছিল, এবং মাটিতে একটা ভালো পাওয়ার ছিল। তার জন্য কি হয়েছে, ও যতটা আছে ওই প্রথম চাষে অন্তত সেগুলো চেটে বুটে নিংড়ে নিয়ে ছেবড়ে করে দিয়েছে, তুলে নিয়েছে। কিন্তু দ্বিতীয়বারে যে দিয়েছেন, সেই দ্বিতীয়বারে দিলেও হতো, কিন্তু ওই সময় যে পরিচর্যা দরকার ছিল, ওই সময় যে মিনারেলস দরকার ছিল, ওই সময় যে প্রোবায়োটিক দরকার ছিল, ওই সময় যে ভিটামিন দরকার ছিল, কিংবা ওই সময় যে মাটিটাকে শোধন করে, কিংবা মাটিতে খাদ্য, মাটির উর্বরতা বাড়ানোর জন্য মেডিসিন দরকার ছিল, মাটিতে খাদ্যের জন্য মেডিসিন দরকার ছিল, সেইভাবে পরিচর্যা করতে পারেননি। কারণ যেটা পরিষ্কার হয়ে গেছে সেখানটা ফাঁকা জায়গায় আবার ব্ল্যাঙ্কটা পূরণ করে দিতে পারেননি, তার জন্য কিন্তু হয়নি। এই জন্যে এই ভেনামি চিংড়ি চাষ করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার, সেটা টেকনিশিয়ান দরকার। টেকনিশিয়ানের একটা পরামর্শ দরকার। কারণ চাষি সব সময় টেকনিশিয়ান হতে পারবে না। কারণ অনেক সময় আমরা দেখেছি আমাদের অন্ধ্রপ্রদেশ বলুন, উড়িষ্যা বলুন, এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে যেখানে কালচার হয়, সেখানে প্রত্যেকটা পয়েন্ট দেখা গেল এক একটা চাষির প্রত্যেকের একটা করে কিন্তু টেকনিশিয়ান আছে। কারণ 10-12টা
চাষির একটা করে টেকনিশিয়ান আছে, সেই টেকনিশিয়ান কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের সমস্যাগুলো দেখে, কিংবা কারো প্রবলেম হলে তাদের ডেকে নেয়, তারা গিয়ে কিন্তু সমস্যার সমাধান করে। কারণ এর এতটা বড় সাবজেক্ট, এই ভেনামি চিংড়ি চাষ এতটা বড় সাবজেক্ট, মানে কল্পনা করতে পারবেন না কেমন। না, এর বিভিন্ন রকম সমস্যা, সুবিধা অসুবিধা আছে। প্রাকৃতিক সমস্যার সঙ্গে এ অ্যাডজাস্ট সঠিকভাবে করতে পারে না। তার জন্য একে অ্যাডজাস্টমেন্ট করাতে গেলে কিন্তু বিভিন্ন মেডিসিন আছে। এর অনেকগুলো মেডিসিন লাগে, যেমন বাগদা চিংড়ি কিংবা গলদা চিংড়ি কিংবা মিশ্র চাষের জন্য যেগুলো আলোচনা করছিলাম গতকালও, যে সামান্য কয়েকটা ওষুধের উপরে হতে পারে। কিন্তু এখানে এই যে ওষুধগুলো অন্য চাষে লাগছে, সেই ওষুধগুলো তো এখানে লাগছেই লাগছে, তারপরে আবার অনেকগুলো, বিশেষ করে অতিরিক্ত যেহেতু হাই ডেন্সিটিতে চাষ করছে, অক্সিজেন লেভেলটা এভেলেবেল রাখতে হয়, এয়ারেশনটার ব্যবস্থা ভালো রাখতে হয়। তারপরে কি করে, না ওখানে টাইম টু টাইম মোল্ডিং করা, বিশেষ করে খোলস দেওয়ার যে ওষুধ, খোলস দেওয়ার জন্য আলাদা ওষুধ দেওয়া যায়, দিতে হয়। কেন না, এই মোল্ডিংটা যেহেতু যখন পানির ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, বিশেষ করে পিএইচটা আপ ডাউন হয়ে যায়, পিএইচটা সবসময় এই খাদ্য এবং নিচে পড়ে থাকা খাদ্য এবং অপচয় হওয়া খাদ্য এবং নিচের গ্যাস এবং ওয়েদারের হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা হঠাৎ কুয়াশা পড়া বিভিন্ন যে আপ ডাউন হয়, তাতে কিন্তু এই সমস্যাগুলো এসে যায়। অতএব সবসময় সেইটা কন্ট্রোল রাখতে হয়। দ্বিতীয় দ্বিতীয় কি, এই খোলসটা তখন যেই সমস্যা হবে সে সময় কিন্তু খোলস টাইম টু টাইম দেবেন, আর খোলস না দিলেই কিন্তু অসুবিধে। ওই জন্য কোনো টেকনিশিয়ান সপ্তাহে একদিন করে সেখানে যেয়ে দেখে নেয় যে সেই মাছের ওয়েট ঠিক আছে কিনা, সেই মাছ ঠিকঠাক খাদ্য খাচ্ছে কিনা, সেই মাছের বৈশিষ্ট্য কি। না, এই যে চিংড়ি মাছটা দেখবেন, ওই চিংড়ি মাছের যে খাদ্য নালীটা আছে, অন্য চিংড়ির যে নালীগুলো দেখা যায় না খাদ্যটা, আর এটা কাঁচের মতো কিন্তু দেখা যায়। মানে অনেক খাদ্যনালীতে অনেক মোটা এবং অনেক বেশি খাদ্য খায়। তো এই খাদ্যটা খাচ্ছে কিনা, খাদ্যের কম ঘাটতি পড়ছে কিনা, সেটা ওই খাদ্য নালী দেখলে বোঝা যায়। এমনকি এর একটা রোগ আছে, যেটা অতিরিক্ত যদি মাটি খায়, তাহলে কিন্তু আপনার হোয়াইট ফিকেল আসবে, মানে সাদা আমাশা হবে। মাটি খেলেই সাদা আমাশা হবে। আর মাটি কখন খাবে, যদি ওর লেভেলে যদি খাদ্যর মেজারমেন্ট না ঠিক থাকে, তাহলে নিচে যা পাবে তাই খাবে। এবারে যদি অতিরিক্ত মাটি খেয়ে নেয়, তাহলে সাদা আমাশা হবে। এই সাদা আমাশা যদি হয়, তাহলে কিন্তু মাছের গ্রোথ আসতে দেবে না, গ্রোথ আসবে না। এবং এই সাদা আমাশা এসে গেলে মাছের আর খাদ্যের চাহিদা থাকবে না, খাদ্যে অরুচি হয়ে যাবে, খাদ্য খাবে না। আর খাদ্য যে সাদা আমাশা হয়ে গেছে, একটা চাষি জানে না যে সাদা আমাশা হয়েছে। সাদা আমাশা দেখতে কেমন, কি লক্ষণ বুঝে হয়। যেমন দেখুন, আমরা যেখানটা চাষ হয়, যেখানে কালচার হয়, সেখানে জলের উপরে এরকম সুতো টাইপের সাদা সুতোর মতো, ওই যে আম, কাপড় সেলাই করা সাদা সুতো যেমন সাইজের হয়, ওই রকম ছোট্ট ছোট্ট 1 গেরো 2 গেরো সাইজের এরকম সুতোর মতো ভাসতে থাকে। এবং তেল তেলে, যেটা পায়খানাগুলো আজকের 10টা থাকলে কালকে 20টা হবে, পরের দিনে 40টা হবে, এইভাবে প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং যখনই এই সাদা আমাশা এসে যাবে, তখনই কিন্তু এই মাছটা কিন্তু আর খাদ্য খোরাক খাবে না। আর সেখানে যদি আপনি জানেন যে আমি কালকের 4 কেজি দিয়েছি, আজকেও 4 কেজি খাবার দেবো, কিংবা 10 কেজি খাবার দিয়েছি, আজকেও 10 কেজি খাবার দেবো, সেইটা যদি না বুঝে খাবার দেন, তো অতিরিক্ত খাবার যদি অপচয় হয়, ওই রোগটা কিন্তু খুব তাড়াতাড়ি সংক্রমণ হয়ে যায় এবং গ্যাস সৃষ্টি হয়ে যায়। এবং এই খাদ্য অপচয় হয়ে নিচেই কিন্তু অ্যামোনিয়া এবং নাইট্রেটটা প্রচুর পরিমাণে তৈরি হয়ে যায়। কারণ গতকালও বলছিলেন আমাদের ফিরোজ সাহেব, যে এই খাদ্যগুলো এমন ধরনের কিছু কিছু কেমিক্যাল দেয়, যে খাদ্যের অতিরিক্ত মাত্রায় পড়লে, যেমন ব্লাড মিল্ক, যেমন রক্ত কণিকা, রক্ত শুকনো করে ওর সঙ্গে মিক্সড করা আছে, বোন ডাস্ট দেওয়া আছে। তারপরে আম, এই যে শুকনো মাছ, শুটকি মাছ বলে, ওটাকেও ওর সঙ্গে পাঞ্চ করা থাকে, কড অলিভ অয়েল থাকে। এরকম ন্যাচারাল কিছু জিনিস থাকে, যেগুলোর থেকে একটা অংশ যদি টাইম টু টাইম না খেয়ে ফেলে, যদি পড়ে থাকে, সেটা পচনের খুব দ্রুত হারে কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ফাঙ্গাস জাতীয় সৃষ্টি করে দেয়। যখন তখন অক্সিজেন লেভেলটাকে শর্ট করে দিয়ে ওই মাছগুলো ভাসিয়ে দেয়, ওই মাছগুলো মরকও আসতে পারে। এই জন্য এই চাষটা পুরোপুরি শিখে নিয়ে সুন্দরভাবে করাটা খুব জরুরি। এই জন্য আমরা এইটা চিন্তা ভাবনা করলাম, কয়েকজন ব্যক্তি চিন্তা ভাবনা করলাম, যে বাংলাদেশে নূতন ভাবে শুরু হতে যাচ্ছে এই কালচার, এই চাষ। তাহলে এই চাষের জন্য কিছু শিক্ষক দরকার, প্রশিক্ষক দরকার। কারণ প্রশিক্ষণ না নিয়ে যদি কোনো ব্যক্তি
চাষ করে তারা ঠকে যাবে, তারা ক্ষতির হাতে পড়বে, ক্ষতির সম্মুখীন হবে। কারণ আবেগে হয়তো অনেক মানুষ করবে, খামখেয়ালিপনা দেখিয়ে করবে, কিন্তু তারা তো ঠকবে। সেই ঠকার হাত থেকে বাঁচার জন্য তাদেরকে একটা গাইড দেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আমরা এই উদ্যোগ নিয়েছি। কারণ দেখুন, আমরা এত কথা বলছি এই কারণে কি, না হয়তো আপনারা ভাববেন যে ওষুধ বিক্রি করবে। দেখুন, ওষুধ তো কোনো জায়গার থেকে না কোনো জায়গার থেকে যদি গুণ সম্পন্ন পান সে তো নেবেন, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু আপনাদের সচেতন করতে চাইছি কটা দিক। প্রথম কথা হচ্ছে 100% অর্গানিক মেডিসিন দিয়ে করবেন যেখান থেকে পারবেন, 100% অর্গানিক। তাতে কি হবে, এই যে মাছ উৎপাদন হবে সেটা কিন্তু বিদেশের বাজারে যাবে। কিন্তু রাসায়নিক দিয়ে করবেন, সেটা লোকালে খাওয়া ছাড়া অন্য কোনো কাজে আসবে না। রাসায়নিক দিয়ে করবেন, যখন তখন আপনাকে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। কারণ ভেনামি চাষ করে আপনাকে রাত জেগে বসে থাকতে হবে কখন অক্সিজেন ফেল করে। কারণ রাসায়নিক দিয়ে করলে এটা কিন্তু হবে, কিন্তু অর্গানিক দিয়ে করলে কিন্তু অন্তত রাত্রে ঘুমাতে পারবেন যে আমার এটা খুব সহজে নষ্ট হবে না, খুব সহজে গ্যাস সৃষ্টি হবে না, খুব সহজে মাছটা ভেসে যাবে না, খুব সহজে অ্যামোনিয়া নাইট্রেট কিংবা কোনো দূষিত গ্যাসগুলো তৈরি হবে না। অর্গানিক দিলে কিন্তু এই সুবিধেগুলো থাকবে এবং নিজে কিন্তু অন্তত শান্তিতে ঘুমাতে পারবেন। কিন্তু রাসায়নিকে সেইটা পারবেন না। এই জন্য বন্ধু আপনাদের যেটা বলবো, যে আপনারা ঠকে শিখুন এইটা চাইছি না। আমরা ঠকেছি, আমরা ঠকা দেখেছি, আমাদের সামনে মানুষের অসুবিধে সুবিধে দেখেছি আজকের বিভিন্ন প্রান্তে। কারণ চাষিদের সঙ্গে 24 ঘন্টা আমরা পড়ে থাকি, আর চাষিরাই হচ্ছে আমাদের শিক্ষক। চাষিদের থেকে শেখার চেষ্টা করি। প্রত্যেকটা চাষি এক এক রকম সিস্টেম, এক এক রকম পদ্ধতি। আমি ধরুন প্রশ্নপত্র দিয়ে দিলাম, 100 চাষিকে দিয়ে দিলাম, যে একটা রুটিন করে দিলাম যে 3 দিন বয়সে 3 দিনে মাছ ফেলার 3 দিন এই করে রেণু সংশোধন করবে, এই করে ঘের সংশোধন করবে মেডিসিন গুলো দিয়ে। তারপরে 5 দিন বাদে একটা গ্রোথ বুস্টার, 7 দিন বাদে আপনার হরমোন, 10 দিন বাদে অ্যামোনিল। মানে প্রত্যেকটা ওষুধ আছে, এরকম রুটিন করে দেওয়া আছে যে আপনাকে যদি 90 দিন পর্যন্ত বয়স রাখতে হয়, 90 দিনের মধ্যে কতদিন, অত 6 দিন, 5 দিন, 7 দিন এরকম করে করে ভাগ ভাগ মেডিসিন আছে। ওটা কোনো অসুবিধে হোক আর না হোক এরকম ভাবে কিন্তু মারতে হবে। আর আপনি যদি ভাবেন যে আমার তো কোনো অসুবিধে হচ্ছে না, আমার মেরে লাভ কি, অকারণে হয়তো মারতে হচ্ছে, তাহলে আপনি যখন তখন কিন্তু ঝাটকা খেয়ে যাবেন। মানে বাগদা চিংড়ি চাষ করে সবাই নিশ্চিন্তে ঘুমিয়েছে, টেনশন মুক্ত ভাবে ঘুমিয়েছে, কিংবা কেউ দেখেছে লাভ পেয়েছে, কেউ লাভ পায়নি, কিন্তু এতে কিন্তু শিখতে কিছু পারেনি। কিন্তু এই শিক্ষাটা ভেনামির ক্ষেত্রে কিন্তু 100-100% কিন্তু শিক্ষা আপনাদের নিতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই উতরানো যাবে না। এই জন্য আমরা চাইছি বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা জেলা উপজেলাতে কিছু যদি আগ্রহ ব্যক্তি থাকে, তারা যোগাযোগ করে, তাদেরকে কিন্তু আমরা এই ট্রেনিং গুলো করিয়ে প্রশিক্ষক তৈরি করবো। আর প্রশিক্ষক তৈরি করতে গেলে যেটা দরকার, সেটা কিন্তু প্রশিক্ষণ সঠিকভাবে নিতে হবে, এবং শুধু থিওরি না, প্র্যাকটিক্যালেও শিখতে হবে। কারণ আমরা এই থিওরি কথা আলোচনা করছি, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে যে মাটির পরিবেশ পরিস্থিতি অনুপাতে কিন্তু নির্ভর করে মেডিসিন কতটা ইউজ করবেন। কারণ আপনার মাটি কোন প্রকৃতির আছে, আপনার মাটি এঁটেলে মাটি, দোআঁশ মাটি, না বেলে মাটি, না মিশ্র মাটি, না কাঁকরযুক্ত মাটি, না কষযুক্ত মাটি। মাটিরও নামে 3 ভাগ, অন্তত 10 রকম ভ্যারাইটিজ আছে। এই ভ্যারাইটিজ এর উপর নির্ভর করে করে কিন্তু মেডিসিন গুলো নির্বাচন করতে হয়। তা অতএব আপনি দেখবেন যে এই জেলাতে যে মাটি আছে, এই জেলা একই জেলার মধ্যে 10 জায়গায় 10টা থানা আছে, 10টা জায়গায় কিন্তু 10 রকম মাটি আছে। তাহলে এই মেডিসিনের মাত্রা কিন্তু তারতম্য হবেই। কারণ আপনারা সবাই ভেনামি চাষ করছেন, ধরুন সবকটা জেলাতেই ভেনামি চাষ করছেন, কিন্তু সমস্ত জেলাতে সমানভাবে কিন্তু এর প্রোডাকশন হবে না। কারণ আমরা দেখেছি যেখানে গতকাল যেটা বলছিলেন যে যে একটা জায়গায় মাটি কাটানো হয়েছে, আর সাইডে পানি আছে, সেই পানিগুলো চুঁয়ে চুঁয়ে আসছে, শুধু পানিগুলো আসছে, সেই পানিটা আর পানি থাকছে না, একবারে গুড়ের মতো কিন্তু রস টাইপের হয়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে। এই যে পানিটা আসছে যেখানে বুঝতে পারছেন যে এই মাটির মধ্যে প্রচুর কষ আছে, চারধারে পানির চাপ আছে, তাই এর মধ্যে পানিগুলো চলে আসছে চুঁয়ে চুঁয়ে, এবং চুঁয়ে চুঁয়ে যেটা আসছে সেটা রক্তের মতো হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে।
অতএব ওই মাটিতে প্রচুর পরিমাণে কষ আছে, কিন্তু এই কষযুক্ত মাটি যেখানে আছে সেখানে কিন্তু ভেনামি চাষ খুব ভালো হয়। বাগদা চিংড়ি বেলে অংশের জায়গায় যেমন হয়, আবার এই কষযুক্ত জায়গায় কিন্তু ভেনামি চিংড়িটা খুব ভালো হয়। আবার বেলে জায়গায় সমস্যা কি হয়, বেলে অংশের জায়গায় কিন্তু জলের বা পানির টেম্পারটা ধরে রাখতে পারে না, মানে প্লাঙ্কটনটা সঠিকভাবে ধরে রাখা যায় না, কারণ ফিল্টার হয়ে যায়, সবসময় ফিল্টার হয়ে যায়, কাচের মতো হয়ে যায়। সেখানেও কিন্তু আমাদের অর্গানিক মেডিসিন আছে, যে বেলে অংশের জায়গায় কিভাবে প্লাঙ্কটন তৈরি করে রাখা যায়, ধরে রাখা যায়। কারণ এই ভেনামি চিংড়ি যেহেতু অতি পরিমাণে অতিরিক্ত পরিমাণে খাদ্য লাগে, খাদ্য দিতে হয়, তাহলে খাদ্যের সঙ্গে সঙ্গে কিন্তু মাটি এবং পানিতেও অনেক বেশি খাদ্য তৈরি করে দিতে হয়। তো এই কথায় কথায় কি বললাম, যে রেণু সংরক্ষণের একটা পার্ট বললাম, বাগদা চিংড়ি ভেনামি চিংড়ি একসঙ্গে না করতে বললাম, এবং যেখানে যেখানে বাগদা চিংড়ি হয় সেখানে বাগদা চিংড়ির পরামর্শই আমি দিচ্ছি। বাগদা চিংড়ি যদি আপনার অসুবিধে মনে করেন তারপরে আপনি ভেনামিতে যাবেন, কিন্তু লাফিয়ে ভেনামিতে যাবেন না। এবং ভেনামি চাষ করার আগে অতি অবশ্যই কোনো টেকনিশিয়ানের সঙ্গে পরামর্শ করুন, যে আপনার 20 বিঘা জায়গা কিংবা 10 বিঘা জায়গা কি 15 বিঘা জায়গা আছে, এই 15 বিঘা জায়গায় কত মাছ ফেলা যাবে, রেণু ফেলা যাবে, এই রেণুগুলো ফেললে তার খাদ্য কত লাগবে, তার মেডিসিনের বাজেট কত হবে, পুরো প্রজেক্টের বিবরণ নিয়ে তারপরে আপনি লেগে পড়ুন বন্ধু। কারণ না হলে আপনি চাষ শুরু করলেন, কিন্তু আপনি মনে করলেন বাগদা চিংড়ির মতো মাছটা ফেলে দিলেই হয়ে যাবে, ওই মাছ আর খুঁজেও পাবেন না, খাওয়ার জন্যও পাবেন না। আর যদি পান অল্প স্বল্প ফেললে একটু ভালো সাইজ ভালো চেহারা দারুণ হবে, কিন্তু নেক্সট টাইম বড় করে ফেললে বেশি করে ফেললে একবারে এক ঝাটকা পেয়ে যাবেন, তো একবারে ভেনামির নাম ভুলেই যাবেন মুখ থেকে, যে ভেনামির আর অনামি, মানে আমাদের অন্ধ্রপ্রদেশের তামিল মানুষগুলো, তামিল যারা, তারা ভেনামিকে অনামি বলে, তা অনামি হয়ে যাবে, মানে নামই থাকবে না আর বেনামি। কারণ কি, এখানে কিন্তু শর্ট খেয়ে গেলে কিন্তু কারেন্টের মতো ঝটকা লেগে যায়। অতএব আপনার এই মাছগুলো কি হয়, এই মাছগুলো দেখা যাচ্ছে 15-20 দিন পর্যন্ত প্রত্যেক লাখের উপরে ভাগ আছে, 1 লক্ষ মাছ ফেললে কত খাদ্য লাগে পার ডে। এবার ডেন্সিটিতে, হাই ডেন্সিটিতে একরকম আর লো ডেন্সিটিতে একরকম, এরকম ভাবে পার ডে খাবার দাবার আছে। পার ডে খাদ্য দিয়ে দিয়ে দেখা গেল 15 দিন 20 দিন, এবার দেখা গেল 1 লক্ষ মাছে কালচারের জায়গায় 2 কেজি খাবার লাগে, পার ডে করে 200 গ্রাম করে বাড়াতে লাগে। এইরকম করে দেখা যাচ্ছে 15 দিন কিংবা 20 দিন পরে দেখা যাচ্ছে 1 গ্রাম কি 2 গ্রামের সাইজ হয়ে গেছে, 3 গ্রাম, 20 দিনে তো 3 গ্রাম সাইজ হয়ে গেছে। এই 3 গ্রাম সাইজ হয়ে গেছে 1 লক্ষ মাছ, 1 লক্ষ মাছের মধ্যে আপনাকে বাদ দিতে হবে যে 20,000 মাছ আমি পাবো না, এমনি নষ্ট হতে পারে, ওয়েস্টেজ একটা বাদ দিতে হয়, তাহলে 80,000। তো 80,000 যদি মাছ হয়, তাহলে 1 লাখ মাছের 2 কেজি খাবার লাগে, তাহলে 80,000-এ কত লাগবে। এবং প্রত্যেক দিনে ওই 1 কেজি খাবারে, মানে 1 লাখ মাছের উপরে 200 গ্রাম করে বেশি লাগে, তাহলে এর পার্সেন্টেজ কত আসবে, এটা কালচারের নিয়মের মতো। কিন্তু সেই রকম দেখা যাচ্ছে যে আমার 20 দিন কিংবা 25 দিনে 3 গ্রাম মাছ হয়েছে, তাহলে 80,000 মাছের সঙ্গে 3 দিয়ে গুণ করুন, কত হচ্ছে দেখুন, মানে টোটাল মাছের ওয়েট পাবেন 3 গ্রাম ইন্টু 80,000, তাহলে টোটাল মাছের পেলেন। তাহলে টোটাল মাছ যে হচ্ছে, দেখা গেল 3 × 8 = 24, 3 × 8 = 24, 3 × 8 = 24, 240 কেজি, 240 কেজি। তাহলে 240 কেজি যদি মাছ হয়, তাহলে পার কেজিতে 3.5 কেজি থেকে 4 কেজি খাদ্য লাগবে। তাহলে আহ 3.5 × 7, অন্তত 9 কেজি খাবার লাগবে পার ডে। এই রেশিও অনুপাতে এবারে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওর ওয়েট নিতে হবে, এবং বডি ওয়েটের উপরে উপরে কিন্তু নির্ভর করে কিন্তু মাছ খাদ্যের চাহিদা বাড়াতে হবে। এবং খাদ্য যেহেতু 3 বার, 2 বার 3 বার দিতে হয়, 2 বার অন্তত ন্যাচারাল গ্যাস হলে 2 বার, কারণ আমি বলছি এটা ন্যাচারাল গ্যাস, কারণ এর পরেই কিন্তু হাই ডেন্সিটির ব্যাপারটা, রোগ সংক্রমণ গুলো সব বলবে। কিন্তু আমি টাচ দিয়ে যাচ্ছি, যে সমস্ত মানুষ রাফ ভাবে করবেন, সহজ সরল পদ্ধতিতে করবেন, বড় জায়গাতে করবেন, যেখানে এয়ারেশন না রেখে করবেন,
তাদের জন্য বলছি, যেখানে বাগদা চাষে ক্লান্ত হয়ে পড়েছেন, বাগদা চাষ না করে ভেনামি করতে ইচ্ছুক আছেন, সেই সব ব্যক্তিদের জন্য বলছি যে এরকম ভাবে করলে ভেনামি চাষ কিন্তু করা যাবে এবং সেখানেও কিন্তু মুনাফা পাওয়া যায় এবং সেখানে কিন্তু কম দামের খাদ্য, সেখানে কিন্তু যদি বড় জায়গা হয় কম দামের খাদ্যতেও চলে এবং ডেনসিটিটা কম রেখে চলে। কিন্তু যত ছোট জায়গা করবেন তত কিন্তু ডেনসিটি বেশি করতে গেলে কিন্তু এয়ারেশনের পদ্ধতিতে এসে যেতে হবে এবং যত ডেনসিটি বাড়াবেন তখন হাই ডেনসিটির পদ্ধতি একবার সিস্টেমেটিক্যালি চলে যাবে। তো আমি এই যে লো ডেনসিটিতে চাষ, সহজ সরল চাষ কিংবা এর অসুবিধের মধ্যে কি কি বললাম, যে এর টাইম টু টাইম খোলস না দিলে সমস্যা, যদি মাটি খেয়ে নেয় তাহলে হোয়াইট পিকেল মানে সাদা মাছ হবে সমস্যা, কিংবা এই মাছের গুণগত মান যদি ঠিক না থাকে, এই যে রেণুর গুণগত মান যদি ঠিক না থাকে এবং যে রেড ভাইরাস লাগে, বাগদাতে যেটা লাগে ভেনানিতেও কিন্তু সেই রেড ভাইরাস কিন্তু আক্রান্ত হয়। তো যদি এই ভাইরাস আক্রান্ত হয় তার জন্য কিন্তু আমরা এই জায়গায় অন্তত 40 দিন বয়স হয়ে গেলে কিন্তু ভাইরাসের প্রোটেকশন, ভাইরাস সেভ সেভ ভাইরাস নামক মেডিসিন দিয়ে কিন্তু ভাইরাসকে গার্ড করি আমরা। এবারে 40 দিনে ভাইরাসের ওষুধ দিলাম, 50 দিনের মাথায় আমরা আবার এই হোয়াইট ফিকেলের জন্য যেটা মানে নালিটা ক্লিন করার দরকার, সাদা মাসা না হওয়ার দরকার, সাদা মাসা আসলে ক্ষতি হবে, এরকম প্রোটেকশন নেওয়া এবং টাইম টু টাইম কখন কতদিনে গ্যাস হতে পারে সেই গ্যাসটাকে কন্ট্রোল করা, খোলসের জন্য দেওয়া, জলটাকে মোটা হয়ে গেলে বা পানি মোটা হয়ে গেলে সে হালকা করার জন্য মেডিসিন দেওয়া, মাছের বুক লাল হয়ে যায়, বুক লাল হলে আবার ওটাকে ঠিক করার জন্য মেডিসিন দেওয়া, কিংবা এই মাছের কি হয় অনেক সময় মিনারেলসের ঘাটতি পড়ে, হোয়াইট মাসেল এসে যায়, মানে মাসেল গুলো সাদা হয়ে যায় এবং এরকম ধরলে সঙ্গে সঙ্গে ব্যান্ড হয়ে যায়, মানে গায়ে টাচ করলে এমনি ঠিক আছে, যে টাচ করবেন এরকম ব্যান্ড হয়ে যাবে, দেখে খিঁচুনি রোগের মতো এরকম হয়ে যাবে, আবার টানলে এরকম করবেন অনেক মাছ মরে যেতে পারে, অনেক মাছ বাঁচতে পারে, যার একবারে মিনারেলসের ঘাটতি পড়ে গেছে মরেও যেতে পারে ওইরকম একবার খিঁচুনি আসলে। তো এই সমস্ত সময় কিন্তু আমাদের আলাদা আলাদা মেডিসিন আছে, যে মেডিসিনটা একবারে কালচার, পিওর কালচার, সেই ভেনামি কালচারের পিওর কালচারের কিন্তু A to Z মেডিসিন কিন্তু সিএসএ অ্যাকোয়ার ঘরে মজুদ, প্রত্যেকটা মেডিসিন পাওয়া যায়। কারণ এই বেনামি চাষ করতে গেলে অন্তত কমসে কম অন্তত 10খানা আইটেমের প্রোডাক্ট আছে, 10টার বেশি প্রোডাক্ট আছে, যে টাইম টু টাইম এই 90 দিন কিংবা 120 দিন পর্যন্ত রাখা যায়। 90 থেকে 120 দিনের মধ্যে কিন্তু এই ডেনসিটির উপরে, খাদ্যের উপরে, তদবিরের উপরে 120 দিনে 50 গ্রামও পেরিয়ে যেতে পারে, আবার 120 দিনে 20 গ্রামও পেরোতে পারে। অর্থাৎ পরিচর্যা, পর্যবেক্ষণ, তত্ত্বাবধান, খাদ্যের পরিচর্যা সবকিছুর উপর নির্ভর করে। যদি কেউ সুন্দরভাবে ভালো কোয়ালিটি করে, অলরেডি আমি শুনেছি বাংলাদেশে যতটুকু গেছিলাম আমি শুনে নিয়েছি যে যারা কিন্তু চাষ করেছিল অল্প অল্প দিয়ে খুব সুন্দর প্রোডাকশন হয়েছে। কিন্তু কখন হয়েছে, যখন আপনার বাগদা নেই, যখন আপনার অন্য মাছ নেই কিংবা অল্প কিছু সাদা মাছ আছে তার সঙ্গে হয়েছে এবং পর্যাপ্ত খাদ্য সংগ্রহ ছিল, বিশেষ করে ওই সমস্ত ঘেরগুলোতে প্রচুর শ্যাওলা হতো, যে শ্যাওলাটা পচে গেছিল, যে শ্যাওলার পচে গেছে বলে বাগদা চিংড়ি হয়নি, তখন কিন্তু কিছু না কিছু ওই শ্যাওলা পড়ে নিচে খাদ্য হিসেবে জমা ছিল, যে খাদ্যটা কিন্তু পেয়ে অতি দ্রুত হারে কিন্তু ন্যাচারাল খাদ্য পেয়ে কিন্তু বেড়ে গেছে। তাই বলে বন্ধুরা ভাববেন না একবার হয়ে যাবে বলে দ্বিতীয়বার হবে। এই জন্য কোনো কেউ ব্যক্তি একজন না ঠকে সঠিক পরিচর্যা, সঠিক প্ল্যান, সঠিক মাধ্যমের মধ্য দিয়ে যদি চাষ করে এবং নিজেদেরকে যদি সঠিক জায়গায় নিয়ে যেতে চায়, তার জন্য কিন্তু আমরা সেইভাবে সহযোগিতা করব। অতএব ভেনামি চিংড়ি চাষ করলে বাগদা চিংড়ির মতো নর্মালের জন্য আমি বলছি, নর্মাল চাষের জন্য বলছি, কিংবা যারা এয়ারেশন ছোট জায়গায় করলে অতি অবশ্যই এয়ারেশন লাগবে, আর এয়ারেশন না থাকলে আপনাকে ডেনসিটি কমাতে হবে। কোন দিকে যাবেন সেটা আপনার নির্ভর করবে। ওই জন্য প্রত্যেকটা ওয়ান প্রত্যেকটা চাষি এক জায়গায় বসে এই পরামর্শ নেওয়া উচিত যে আমার 2 বিঘা জায়গা, এতটা পানির হাইট এত, এবং সেই জায়গায় নোনা পানি এবং মিষ্টি পানি মিশ্রণ করতে পারবেন কিনা। কারণ একবারে মিষ্টি পানিতে কিন্তু হবে না, একবারে মিষ্টি পানিতে হলে অল্প মাত্রায় মাছ দিয়ে সেই রেণুগুলো দিয়ে চাষ করতে হবে।
পিনগুলো ফেলে চেস করতে হবে অল্প মাছ, এবং সেই মাছটাকে, সেই রেণুটাকে কিন্তু অতি অবশ্যই ওই জিরো স্যালারিটিতে আনতে হবে। মানে আপনার মিষ্টি পানিতে আছে, তো আপনার এই মিষ্টি নোনা পানিতে রেখে একটু একটু করে মিষ্টি পানি দিয়ে দিয়ে জিরোতে আনতে হবে। জিরোতে এসে দেখা গেল তখন মুখ দিয়ে দেখলেন কিংবা স্যালারিটি মিটারে আপনি দেখলেন যে জিরো হয়ে গেছে, মানে এই মাছগুলো আর ক্ষতি হচ্ছে না, এই মাছগুলো জিরো পয়েন্টে এনে নিয়েছি। তখন ওই পানির থেকে ওই মাছটা হয়তো 5 দিন 7 দিন 8 দিন লাগতে পারে একটা নার্সিং পয়েন্টে রেখে জিরো করার জন্য। মানে একটু একটু করে পার ডে একটু 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 করে মিষ্টি পানি বাড়িয়ে বাড়িয়ে নোনা পানিতে প্রথমে দিলেন, যে পানিতে ছিল যতটা স্যালানিটি ছিল ততটা স্যালানিটি আপনি তৈরি করলেন নার্সিং পয়েন্টে, এবং পার ডে ওই নার্সিং পয়েন্টে একটু একটু করে মিষ্টি পানি ঢোকাতে 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 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন লাগতে পারে জিরোতে আনতে। মানে একেবারে যখন মনে করলেন যে একবারে আর নোনা বলে কিছু নেই, মিষ্টি হয়ে গেছে, ওই লেভেলের মিষ্টিতে এনে আপনি স্যালানিটি মেটারে দেখে নিলেন যে 1 2-এ চলে এসছে, তখন ওই মাছটা উঠিয়ে নিয়ে কিন্তু মিষ্টি জায়গায় দিলে কিন্তু সেম পদ্ধতিতে পরিচর্যা করে মাটি তৈরি করে মেডিসিন দিয়ে অক্সিজেন লেভেলটা হাই করে গ্যাসটাকে কন্ট্রোল করে সুন্দর করে প্লাঙ্কটন এনে নিয়ে যদি দিয়ে দেন, তাহলে ওই মিষ্টি পানিতেও কিন্তু সম্ভব। একটা দিন ছিল, এখান থেকে 5 বছর 6 বছর আগে যখন আমরা প্রথম এই কালচারের দিকে গেছি কিংবা ভেনামি চাষের দিকে গেছি, তখন কিন্তু এই বুদ্ধিগুলো আমাদের আসেনি। তখন কিন্তু আমরা জানতাম যে একবারে মিষ্টি জায়গায় হবে না, কিংবা মিষ্টি জায়গায় কোনো মতে এইগুলো করা সম্ভব না। কিন্তু এই 2025-26-এ এসে পরপর পরপর কিন্তু আমরা সেই জায়গাগুলো করছি। আমার বিশেষ করে চ্যানেল যেখানে সিএস অ্যাকোয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু মিষ্টি জলের ভেনামি চিংড়ির বিভিন্ন নিদর্শন কিন্তু আছে, তুলে ধরার চেষ্টা করেছি, কিছু কিছু যত সামান্য পেয়েছি সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো ভেনামি চিংড়ি চাষ আপনারা এইভাবে কিন্তু করতে পারবেন, ইচ্ছাকৃত ইচ্ছা মতো করতে পারবেন। যেখানে চিংড়ি চাষ হয়, বিশেষ করে চিংড়া মানে গলদা চিংড়িও চাষ করেন, সেখানেও কিন্তু করা যায়, কিন্তু গলদা চিংড়ির সঙ্গে ভেনামি চিংড়ি চাষ করা যায় না। যেমন বাগদা চিংড়ির সঙ্গে করা যায় না, তেমন গলদা চিংড়ির সঙ্গে করা যায় না। কেন করা যায় না? কারণ কি হচ্ছে, গলদা চিংড়ি এমন একটা জিনিস, ওর দুটো ছুরি আছে, কাঁচি কাঁচি কাটার জন্য, মানে ও কেটে কেটে খায়। আর এই যে ভেনামি চিংড়ি, এটা 2 দিন 3 দিন বাদে বাদে খোলস দিয়ে দেয়, যখন তখন জামা বদলে দেয়, দিয়ে নরম তলতলে হয়ে যায়, ছিটকি ছিটকি খোলস দিয়ে ঘন ঘন খোলস দেয়, তাই এত গ্রোথ। কিন্তু এই খোলস দেওয়া অবস্থায় যখন খোলস দিয়ে দিচ্ছে, এই খোলস দেওয়ার সময় যদি খোলস দিয়ে নরম অবস্থায় থাকে, নড়াচড়া কম করে, সেই সময় যদি ওই গলদা চিংড়ির সামনে যায়, তো ও কাঁচি কাটা করে নিজে খেয়ে নেবে, কাঁচি দিয়ে কেটে খেয়ে নেবে। কারণ ওই সময় ওর প্রতিবাদ করার ভাষা থাকে না, শরীরের কোনো ক্ষমতা থাকে না, নরম তুলতুলে থাকে। ওই সময় কিন্তু ও আর প্রতিরোধ করার ক্ষমতা থাকছে না, তখন কিন্তু ওই গলদা চিংড়ি কাঁচি দিয়ে কাটবে। এই জন্য যে মাছের দাঁড়া হয়ে গেছে, মানে এই কাঁচি তৈরি হয়ে গেছে, পাগুলো বড় হয়ে গেছে, সেই জায়গায় অন্তত ভেনামি চাষ না করাটাই সবচেয়ে ভালো। করলে হবে না এমন কথা না, কিন্তু জন্মের হার পাবেন না, অধিকাংশ মাছ কিন্তু কেটে খেয়ে নেবে, নষ্ট হয়ে যাবে। আরো একটা জিনিস কি, এই ভেনামি এমন একটা চিংড়ি, খুব মজার জিনিস, যদি এক জায়গায় রেনু রেখে দেন 2 দিন কিংবা 3 দিন, আজকের 100 রেনু রাখুন একটা হাঁড়ির মধ্যে, একটা পাত্রে 1000 রেনু রাখুন, রেখে সুন্দর যে পানি যে স্যালানিটি আছে সেই স্যালানিটিতে করে আপনি 1000 মাছ রেখে দিন, একদিন বাদে দেখুন ওর থেকে অন্তত 50টা মাছ নেই। তাহলে কি হচ্ছে, ওই মরা মাছগুলোও পাবেন না, যে নিচে মরে গেছে, একদিনে মরে গেছে 50টা তা নয়, ওর মধ্যে যে দুর্বল মাছ আছে সেগুলো ওই মাছে মাছ খেয়ে নেবে। মানে এতটা একবারে ফালতু মাছ, যে ওই মাছের নিজেদেরকে নিজেরা খেয়ে নেবে, যে দুর্বল আছে, যে একটু উইক আছে, তাকে কিন্তু অতি অবশ্যই খেয়ে নেবে। অতএব এই জন্য এই চাষগুলো খুব রিস্কের। কারণ এখানে দেখতে হয় যে মাছ যখন খাদ্য না পাবে মাছ মাছকে খাবে, মাছ যখন খাদ্য না পাবে মাটি খেয়ে নেবে, মাটি খেয়ে নিলে আবার আমাশার রোগ হয়ে যাবে, আমাশার রোগ হয়ে গেলে গ্রোথ বন্ধ হয়ে যাবে, গ্রোথ বন্ধ হয়ে গেলে মড়ক চলে আসবে। এই রকম একাধিক জিনিস আছে। এই জন্য
কোনো চাষের না শিখলেও হবে, কিন্তু ভেনামি চাষ আপনাকে সঠিকভাবে শিখতে হবে, কিংবা না শিখলেও একজন প্রশিক্ষকের আর্জেন্সি আছে, দরকার আছে। আমি জানি না বাংলাদেশ প্রযুক্তি কি চিন্তা ভাবনা নিয়ে কেমন ভাবে করছে, স্যারেরা কিভাবে করছে, কিংবা সরকার কি উদ্যোগ নিয়েছে, আমার জানা নেই। যে ব্যাপারে জানা নাই সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু এইটুকু বলবো, শুধু চাষি, আমি আজকে সকালেও একজনকে বলছিলাম, প্রত্যেকটা চাষি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারি, তাদের ভুল পথে না যেয়ে সঠিক গাইড করতে পারি। কারণ চাষি পরিবার, চাষি মানে আমার বন্ধু, চাষি মানে আমাদের ফ্যামিলি, প্রত্যেকে একটা ফ্যামিলির সঙ্গে যুক্ত হওয়ার মতো। কোনো একটা চাষির ক্ষতি হয়েছে তার দিকে তাকালে আমার এমনি চোখে জল এসে যায়, ভাবতে পারি না যে এই লোকটা ক্ষতি হলো। এই জন্য আমি চেষ্টা করি অন্তত দুটো কথা বলে যদি তাকে সাপোর্ট করা যায়, তাকে সঠিকভাবে একটা গাইডের কথা বলে দেওয়া যায়, তার জন্য আমার পয়সা লাগবে না। কিন্তু ঈশ্বর বলে একজন জিনিস আছে, আল্লাহ বলে একজন জিনিস আছে, যার কাছে কিন্তু আমি মন থেকে সাচ্চা হতে পারবো, পবিত্র মনে কিন্তু আমি বলতে পারবো যে না, ওই ওই মানুষটা ভুল করতো, আমি একটা কথা বলে দিয়ে তার একটা সঠিক গাইড হয়েছে। আজকের এই প্রশিক্ষণ দিতে চাইছি শুধু পয়সা ইনকামের উদ্দেশ্যে, কি আপনাদের কি মনে হয় যে পয়সা ইনকামের উদ্দেশ্যে এই ভারতবর্ষে কি আমাদের কোনো নেই? এখানে কি ব্যবসা? আমাদের উপরওয়ালার দয়াতে, ইচ্ছাতে অনেক ভালো জায়গা উপরওয়ালা দিয়েছে, যতটা আমরা আশা করি, আমি অন্তত আশা করি তার থেকে অনেক ভালো। কারণ আপনাদের কাছে অকপটে বলছি যে আমিও কিন্তু গ্রামেরই ছেলে, আমি কিন্তু কলকাতায় থাকি কিন্তু গ্রামেরই ছেলে, একসময় গ্রামে কিন্তু জন্মেছি। তো ব্যাপার হচ্ছে গ্রামের যে মানুষ, তাদের যে দুঃখ, তাদের যে দুর্দশা, তাদের যে কষ্ট, এক শ্রেণীর মানুষ যারা নিজেদের ভালো মন্দ মাছটা বাচ্চাদের সামনে না খাইয়ে সেই মাছটা বিক্রির জন্য নিয়ে যায়, তাদের মন, বাচ্চাদের মন মনে হয় ওই মাছটা আমাদের খাবো, কিন্তু বাবা মা পয়সার জন্য কিন্তু তাদের খাওয়াতে পারে না, বিক্রি করে পয়সা এনে দেয়, আনে। এই যে কষ্টগুলো আমি তো চোখে দেখেছি ছোট থেকে। তো এই জন্য কোনো চাষির কষ্ট হোক, চাষি সমস্যায় পড়ুক, এটা চাই না। তাই সব সময়ের জন্য আমার অবারিত দ্বার, যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে কোনো অসুবিধার কথা বললে তাকে উত্তর দেওয়ার চেষ্টা করি, তাকে আমার জ্ঞানের মধ্যে, আমার নলেজের মধ্যে পড়লে তাকে আমি একটা গাইড করার চেষ্টা করি। যাই হোক, আহ, এই ব্যাপারটা চলতে থাকবে, এইরকম কোনো ব্যাপার নেই। তো ব্যাপার হচ্ছে, এই যে রেড ভাইরাস হয়, সাদা মাছা হয়, ব্যান্ড হয়ে যায়, বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ সমস্যা আছে। তারপরে গায়ে জল জমে যায়, গায়ে শ্যাওলা জমে যায়, নরণচরণ কম হয়ে যায়, অনেক রকম বাধাবিঘ্ন আছে কিন্তু এই ভেনামি চাষে। এবং তার জন্য দায়ী কিন্তু এই কেমিক্যাল, অ্যান্টিবায়োটিক এবং রাসায়নিক। সেখানে যদি আপনি আমার কিছু ভিডিওতে দেখবেন অর্গানিক ভেনামি কতটা স্বচ্ছ, কতটা সুন্দর, কতটা চাঙ্গা, দেখলে অবাক হয়ে যাবেন। কিংবা এই চিংড়িটা খেতে কিন্তু একবারে নদীর যে চাওড়া চিংড়ি, বাগদা চিংড়ি, এইরকম কোয়ালিটির হয় যদি আপনি অর্গানিকে চাষ করবেন। আর রাসায়নিকে কোনো জায়গায় চাষ করছেন, কোনোদিন কারুর থেকে নিয়ে খেয়ে দেখবেন যে ওই চিংড়িটা চিট টাইপের হয়ে যায়, চিংড়ে টাইপের হয়ে যায়, ওর কোনো গন্ধ, স্বাদ গন্ধ নেই, স্বাদ গন্ধের বিকৃত হয়ে যায়। এটাই হচ্ছে রাসায়নিকের গুণ। আর অর্গানিকের গুণ হচ্ছে স্বাদে গন্ধে ভরপুর করে দেয়। যাই হোক, আমি দীর্ঘায়িত করব না। এই নর্মাল চাষ বা লো ডেনসিটির ব্যাপারটা যেটা আলোচনা করলাম, এটা নিয়ে নেক্সট টাইমেও আলোচনা করব। কারণ অনেক মানুষ, আমি বাংলাদেশে যাব, সেখানে আমি ডেট করে দেব কবে দিয়ে যাব, এবং কোন কোন জেলা উপজেলাতে যাওয়ার আছে। কারণ বাগেরহাট থেকে অনেক রিকোয়েস্ট আছে একটা দাদার, উনি মাস্টারমশাই, এবং আমারও কিছু আরো ব্যক্তি আছে, বাগেরহাটে তো যেতেই হবে। তো সাতক্ষীরাতে যাচ্ছি, এবং বিভিন্ন জেলা উপজেলাতে যাদের পরামর্শ দরকার আছে, কিংবা যারা এসে দেখা করতে পারবেন, কিংবা যেখানটা অবধি পৌঁছাতে পারবো সেই সমস্ত কথা বলবো। এবং ভেনামি চাষের আগে সর্বপ্রথম যদি সেখানে বাগদার উপযুক্ত হয় বাগদা চাষ করবেন। এবং কোনো জায়গা মনে করবেন যে বাগদা চাষ করা যোগ্য নেই, কারণ কি বাগদা চাষ কোন জায়গায় করতে পারবেন না, যেখানে 4 ফুট 5 ফুট 6 ফুট জল আছে বা পানি আছে, সেই জায়গায় কোনোদিন ওই ঝাঁঝি হয় না, মানে শ্যাওলা হয় না। তাহলে পরিবেশ ভালো আছে, পরিবেশ ভালো বলতে কি, পাড়ে কোনো গাছ নেই, নিচে কোনো পাঁক নেই, হাওয়া বাতাসটা খুব ভালো খেলে। সব সময় ভেনামির ক্ষেত দেখবেন উত্তর দক্ষিণ বরাবর যেন লম্বা হয়, আর এর থেকে লম্বাটা যেন উত্তর দক্ষিণে বেশি হয়। কেন? না, ওর অক্সিজেন লেভেলটা বেশি প্রবহমান, বেশি, যেন উত্তর দক্ষিণে যেন হাওয়াটা বেশি খেলতে পারে। তাহলে কিন্তু আপনার অক্সিজেনটা কম লাগবে, কারণ এর অক্সিজেনটা সবচেয়ে বেশি লাগে। তো এইরকম খুঁটিনাটি প্রচুর জিনিস আছে।
তো আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আর একটা জিনিস, যে হাই ডেন্সিটিতে কিভাবে চাষ করবেন তার প্রপার নিয়ম কানুন, প্রপার সিস্টেম। যে সমস্ত বন্ধুরা হাই ডেন্সিটিতে করতে চান, তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের টেকনিশিয়ান। বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর হচ্ছে কালচারে বিখ্যাত, ভেনামি কালচারে বিখ্যাত। আমাদের কোম্পানির এই মেদিনীপুর জোন, একটা জোন, কয়েকটা দুখানা জেলা আছে এবং সঙ্গে উড়িষ্যা পাশে একটা রাজ্য আছে। সেই সমস্ত জায়গাগুলো যিনি দেখেন, ওনার নাম হচ্ছে আশিস কুমার গিরি। আশিসটাকে এটা করে একটু বলার জন্য অনুরোধ করব। তো আশিসটাকে